বিরোধীদের, কংগ্রেস সহ বিরোধীদের দমন করে রাখার একটা পদক্ষেপ নিয়েছিল তাদের নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। এক কথা বলা যায়, সরকারটা 7 বছরে রাজ্যবাসীকে সেখানে তার স্বৈরাচারী, সাম্প্রদায়িকতা, ব্যাপক দুর্নীতি আর প্রতারণা, ফ্রডবাজি ছাড়া রাজ্য সরকারটা এই রাজ্যের মানুষকে আর কিছু দিতে পারেনি। হ্যাঁ দিয়েছে, জিডিপি যেটা বলেছে বেড়েছে, একটা ছোট্ট অংশের মানুষের আর আকাশ চুরি হয়ে গেছে। বিজেপি দলের মন্ত্রীদের একটা অংশ থেকে শুরু একটা অংশের নেতা তাদের মধ্যে আছে, তাদের মধ্যে আছে নিগু মাফিয়া, জমি মাফিয়া, আর আছে নেশাদার মাফিয়া। সেখানে তাদের সম্পত্তি ব্যাপকভাবে বেড়ে গেছে। এটা গতকালকে বিধানসভায় রাজ্য সরকার কার্যত স্বীকার করে নিয়েছে এই রাজ্যটা নেশা রাজ্যে পরিণত হয়েছে। তথ্য থেকে আছে, আমরা দেখেছি যে একটা দেশের একটা সংস্থা, তারা প্রতিষ্ঠিত সংস্থা, তারা সমীক্ষা করেছিল আমাদের রাজ্যে এই যে ভয়াবহ বেকারত্বের পরে যে হতাশা তৈরি হয়েছে, এই হতাশা থেকে আমাদের রাজ্যে প্রায় বেকারদের মধ্যে 90% নেশাগ্রস্ত হয়ে গেছে। আমাদের রাজ্যে পুরুষ নেশাগ্রস্ত মানুষের সংখ্যা সরকারি হিসাব অনুযায়ী 64% পুরুষ মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়েছে। এই যে একটা বিভৎস অবস্থা, এটাকে আর মেনে নেওয়া যায় না। এর পরিপ্রেক্ষিতে আমরা কংগ্রেস দল, আমরা লাগাতার আন্দোলনের চেষ্টা বিগত দিনেও চালিয়েছি, বর্তমানে আমরা আরো বৃহত্তর আন্দোলন সমস্যা নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রশ্নে এবং বিভিন্ন ক্ষেত্রগুলিকে গুরুত্ব দিয়ে সেখানে মানুষকে সচেতন করতে আমরা গত সপ্তাহে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা আমাদের যে বিভিন্ন শাখা সংগঠনগুলি আছে তাদের সম্মেলন করা শুরু করেছি। আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই সম্মেলনগুলি কনভেনশনগুলি চলবে। এগুলি থেকে নির্দিষ্ট ক্ষেত্রগুলি সেখানে দাবি সড়ক তৈরি করা হলো। এর নিরিখে আমরা রাজ্যব্যাপী আমরা ব্যাপক আন্দোলন গড়ে তুলব, কারণ আমরা বিশ্বাস করি রাজ্যটাকে যে জায়গায় নিয়ে গেছে আজকে শাসক দল, এ থেকে রাজ্যের মানুষকে মুক্ত করতে গেলে পর রাজ্যের সমস্যা সংকল্পন যুব সমাজ সমস্ত অংশের মানুষকে মুক্ত করতে গেলে পর আজকে সচেতন করে গণতান্ত্রিক উপায়ে আমাদের বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। যে আন্দোলনের জোর ধাক্কা রাজ্য সরকারের উপর বর্ষিত হবে এবং এর মধ্য দিয়ে আমাদেরকে বেঁচে পড়তে থাকতে গেলে পর এই রাজ্য সরকারটাকে ক্ষমতাচ্যুত করতেই হবে। সেই ক্ষেত্রে আমাদের যে আন্দোলন সূচি গৃহীত হতে যাচ্ছে, এতে আমরা সমস্ত অঞ্চলের মানুষের সহায়তা অংশগ্রহণ গুরুত্ব হয়নি। সরকারের সময় দেখেছেন আপনারা গত 8 মাস ভয়াবহ বন্যা, সেই বন্যার যথাযথ যে ত্রাণ, সেই ত্রাণও সরকারটা করে উঠে করে সেখানে সরকার ত্রাণের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে, দলবাজি হয়েছে। আমি সেগুলিতেও যেতে চাইছি না। আমি বলছি যে সরকার নিজেরা যেটা ঘোষণা করেছে সেটা হচ্ছে কি 17 লক্ষাধিক মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, 15,000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। অথচ সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে যখন কংগ্রেস সহ বিরোধী দলগুলি, সরকার বিজেপি বিরোধী দলগুলি জাতীয় বিপর্যয় ঘোষণা দাবি করেছিল, একে উপেক্ষা করে সরকার, হেমন্ত সরকার যে 7,083.55 কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে, এর মধ্যে শুধু পরিকাঠামো নির্মাণ ক্ষেত্রে প্রস্তাবে রাখা হয়েছে 5,854.83 কোটি টাকায় রাখা হয়েছে পরিকাঠামো নির্মাণের। অথচ সরকার তাদের হিসাব অনুযায়ী সেখানে 2,13,278 জন কৃষক তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ফসল 1,30,832 জন মৎস্যজীবী তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে চাষের মাছ সব ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেখানে তাদের সাথে ত্রাণ নিয়ে কার্যত রসিকতা করা হচ্ছে। কৃষকদের মধ্যে 50%, 50% কৃষককে সেখানে 1000 টাকা করে মাত্র ক্ষতিপূরণের কথা বলা, ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার যে উন্নয়নের তো গল্প নিয়মিত বলে বেড়াচ্ছেন, সুশাসনে আর উন্নয়নে, সেখানে যে মন্ত্রী থেকে শুরু, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা বা শাসক দল নিয়মিত ভাবে করে প্রচার করে যাচ্ছে, সেখানে বিজ্ঞাপনেও প্রচার করছে। অথচ আমি সম্প্রতি দুটি তথ্য দিয়ে আবার বলা শেষ করবো। সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক, সেখানে কেন্দ্রীয় সরকারের লেবার ব্যুরো ও লেবার জার্নালের সূত্র ধরে রিজার্ভ ব্যাংক একটা সমীক্ষা করেছে। সেই সমীক্ষা যে আমাদের রাজ্যের, যেখানে বলা হচ্ছে আমাদের রাজ্যের জিডিপি বেড়ে গেছে, আর্থিক মানুষের আর্থিক সংগতি নাকি বেড়ে গেছে, সেখানে আমাদের রাজ্যে যে বড় অংশ শ্রমজীবী মানুষ, তাদের আয় কতটা এসে দাঁড়িয়েছে, তাদের আয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় সেখানে তুলনামূলক ছোট্ট চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। যারা কায়িক শ্রম, তাদের মধ্যে নির্মাণ ক্ষেত্রে একজন পুরুষ শ্রমিকের 2023-24 সালের যে রিপোর্ট, সেটাতে দেখা গেছে আমাদের রাজ্যে 322 টাকা 20 পয়সা। সেক্ষেত্রে জম্মু কাশ্মীরে 552 টাকা 90 পয়সা, হিমাচলে 526 টাকা 90 পয়সা, অন্ধ্রে 524 টাকা 50 পয়সা, আসামে 358 টাকা 40 পয়সা, মেঘালয়ে 388 টাকা 20 পয়সা, মণিপুরে 350 টাকা। আর অকৃষি ক্ষেত্রে 2023-24 সালে আমাদের রাজ্যে গড় মজুরি হচ্ছে 311 টাকা 11 পয়সা, তামিলনাড়ুতে 519 টাকা 12 পয়সা, অন্ধ্রে 405 টাকা 40 পয়সা, কর্ণাটকে 352 টাকা 10 পয়সা, মেঘালয়ে 319 টাকা 10 পয়সা, আসামে 364 টাকা 50 পয়সা। আমাদের তথ্য আরবিআই যে তথ্য দিয়েছে, আরবিআই আরেকটা তথ্য দিয়েছে, একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেটা হচ্ছে আমাদের রাজ্যে অপুষ্টিজনিত যে মা এবং শিশুরা কতটা সংখ্যায় আজকে এসে দাঁড়িয়েছে। সেখানে যদি তথ্য যদি দেখি, অপুষ্টির কবলে মা এবং শিশু যারা আমাদের রাজ্যে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের মধ্যে 64.3% রক্ত অল্পতায় ভুগছে। মণিপুরে এই হার 42.8%, মেঘালয়ে 45.1%, মিজোরামে 46.1%, নাগাল্যান্ডে 42.3%। আর 15 থেকে 49 বছরের বয়সী মহিলাদের মধ্যে আমাদের রাজ্যে এই হারটা হচ্ছে 61.5%, মণিপুরে 32.4%, নাগাল্যান্ডে 22.2%, মিজোরামে 34%, মেঘালয়ে 45%। আমি আপনাদের সুবিধার জন্য বলছি, রিপোর্টের এটা হচ্ছে 5ম রাউন্ডের রিপোর্ট। 4র্থ রাউন্ড যেটা হয়েছিল 2015 এবং 16 সালে, সেই সময় আমাদের রাজ্যে 15 থেকে 49 বয়সী মহিলাদের হার ছিল 54.4%। বর্তমানে এর বৃদ্ধি পেয়েছে 7.1%। শিশুদের হার ছিল 48.3%, বৃদ্ধি পেয়েছে 16%। এই হচ্ছে উন্নয়নের যে হার। অন্যদিকে বেকারদের অবস্থা যদি দেখি, 14.5% হয়েছে। কৃষি উৎপাদন প্রতি বছর পাল্লা দিয়ে কমছে। তাদের এই প্রায় 7 বছরের সফরে কর্মরত 1226 জন শ্রমিক কাজ হারিয়েছে। এটা শ্রম দপ্তরের হিসাব। 2023 সালের মার্চ মাসে কেন্দ্রীয় শ্রম দপ্তরের হিসাব থেকে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা যারা কোন ন্যূনতম
মজুরিতে কোনো রাজ্যে কোনো কাজ খুঁজে না পায়নি, ফলে রাজ্য ছেড়ে চলে গেছে বহির রাজ্যে এবং বহির দেশে ন্যূনতম মজুরিতে কাজ করার জন্য। সেই সংখ্যাটা 92,000-93,000-এর চাইতে বেশি, 93 সালের মধ্যে। আমি যেটা বলতে চাই যে আমরা কি দেখেছি থেকে শুভ মকর সংক্রান্তি দিবসে তো সকলেই জানেন যে এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার দেখতে দেখতে প্রায় 7 বছর অতিক্রম করতে চলেছে। স্বভাবতই সকল রাজ্যবাসীর নয়, আমাদেরও জিজ্ঞাসা বা জানতে চাওয়া এই 7 বছরে রাজ্যের প্রাপ্তিটা ছিল, রাজ্যবাসীর প্রাপ্তি। গত 18 বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি দলের তরফ থেকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তাদের যারা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা ছুটে এসেছিলেন, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরা, সকলেই পূর্বতন সরকারের নানা ব্যর্থতা বিষয় তুলে ধরে তারা বলেছিলেন যে ডাবল ইঞ্জিনের সরকার হয়ে আর ওই সমস্ত সমস্যা থাকবে না। 299টা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাথে বলেছিলেন যে রাজ্যটাকে ঋণগ্রস্ত করে দিয়েছে পূর্বতন সরকার, ফলে এই সরকারের পরিবর্তন হলে পরে আর ঋণ করে রাজ্যকে চলতে হবে না। কেন্দ্রে রাজ্যে একই দলের সরকার থাকলে পর কলসি ভর্তি টাকা আসবে, গাড়ি গাড়ি টাকা আসবে, সেখানে উন্নয়নের কাজের প্রশ্নে কোন রকম কার্পণ্য করা হবে না। আমরা এক সড়কে যদি তথ্য দেখি তাহলে কি দেখা যায়, পূর্বতন সরকার চলে যাওয়ার সময়ে সেখানে রাজ্য সরকারের ঋণের পরিমাণ ছিল 11,851 কোটি টাকা। প্রতিশ্রুতি ছিল হীরা যদি চলে আসবে রাজ্যটা, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী যারাই দিল্লি গিয়েছে, যখন দিল্লি গিয়েছে ফিরে এসে হাজার হাজার কোটি টাকা প্রাপ্তির গল্প শুনেছে। সরকারের অন্যান্য মন্ত্রীরাও প্রাপ্তি করছে, অথচ এখন কি দেখা যাচ্ছে 26,446 কোটি টাকা সেখানে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তো এই যে বিরাট অঙ্কের টাকা ঋণ বেড়ে গেল এবং হাজার হাজার কোটি টাকার গল্প শোনাল, কোথায় করেছে, কি করেছে, স্পষ্টীকরণ আছে? রাজ্যবাসী তো এগুলি দেখতে পাচ্ছে না। কারণ আমরা যদি দেখি যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি, শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় বেতন কম পান, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়, মহার্ঘ ভাতাও নিয়মিত দেওয়া হচ্ছে, সামাজিক ভাতা প্রাপকদের তালিকা থেকে 40,000 নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, যোগ্য 60,000 মানুষের নাম অন্তর্ভুক্ত করা হয়, রেগার কাজ করতে করতে 30-32 দিনে নেমে প্রতিশ্রুতিগত মজুরি বাড়াটাও হয়নি, নতুন নিয়োগ নেই বললেই চলে, শূন্য পদ বিলোপ করে দেওয়া হয়, শিকার শ্রমিক সাফাই কর্মীদের নিয়মিত মজুরি না দেওয়া, নতুন কোন স্কুল খোলা তো দূরের কথা, চালু স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, এই ছাত্রদান করা হবে। আজকে বলা হচ্ছে, ডাক্তার সাহেব বলেছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছে, এমন কোন প্রস্তাব রাজ্য সরকারের কাছ থেকে আসেনি। কার্যত এটা ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়েছে, সে প্রসঙ্গগুলিতে যেতে চাইছি না। নতুন কোন হাসপাতাল, নতুন রাস্তা, সেতু নির্মাণের কোন খবর নেই।
পুরনো যে প্রকল্পগুলি ছিল সেই প্রকল্পগুলি রূপায়িত হচ্ছে এবং সেখানে নানা ধরনের ব্যর্থতা দেখা যাচ্ছে। আমরা দেখছি যে যথাযথ তদারকি সেক্ষেত্রে হচ্ছে না, এর ফলে কাজ নিম্নমানের হচ্ছে, উন্নয়ন হচ্ছে না। আর এছাড়া একটা বড় সমস্যা, বড় বিষয় দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি, জাতীয় সড়ক থেকে শুরু করে বলা যায় সমস্ত বড় বড় নির্মাণ ক্ষেত্র, বড় ছোট নির্মাণ ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য নিয়মিতভাবে প্রচার মাধ্যমে বেরিয়ে আসছে, যেগুলি সম্পর্কে সরকারের কোনো স্পষ্টীকরণ নেই। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমস্ত অভিযোগ যে দুর্নীতির লোকজন সহ যে কমিশন বাণিজ্য সরকারের উপরের স্তর থেকে শুরু করে